প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ে গত ক্লাসের পর থেকে শুরু করছি। রাসায়নিক বিক্রিয়া। গতদিন আমি তোমাদের একটি রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে বলেছিলাম। প্রথম যে বিক্রিয়ার কথা আমি বলেছিলাম সেটা ছিল সংযোজন বিক্রিয়া। সংযোজন কথাটার অর্থ আমি বলেছিলাম যোগ হয়ে যাওয়া। তাহলে সংযোজন বিক্রিয়াটার সংজ্ঞা কি রূপ হতে পারে? যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ তৈরি করে সেই বিক্রিয়াকে বলা হয় সংযোজন বিক্রিয়া। কিছু উদাহরণ দেখলে তোমাদের বিষয়টা স্পষ্ট হবে। যেমন সোডিয়াম ও ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করে সোডিয়াম ক্লোরাইড। হাইড্রোজেন অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করে পানি। অ্যামোনিয়া HCl পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি করে অ্যামোনিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড পরস্পরের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করে ক্যালসিয়াম কার্বনেট। আমি তোমাদের গতদিনও বলেছিলাম, আজকে আবার বলছি, সংযোজন বিক্রিয়ায় লক্ষ্য করতে হবে এই যে বিক্রিয়কগুলো, দেখো এই বিক্রিয়কগুলো অবশ্যই একের অধিক থাকবে, কিন্তু এখানে যে উৎপন্ন পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ, সেগুলো কেবলমাত্র একটি হবে। এবার আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে। দেখো এই সংযোজন বিক্রিয়কগুলোর দিকে লক্ষ্য করো। এই বিক্রিয়কটা মৌলিক পদার্থ, এই বিক্রিয়কটাও মৌলিক পদার্থ। এই বিক্রিয়ক মৌলিক, এটাও মৌলিক, অর্থাৎ এই দুটো সংযোজন বিক্রিয়ার বিক্রিয়কগুলো হচ্ছে মৌলিক পদার্থ। আর এই দুটো সংযোজন বিক্রিয়ার দিকে লক্ষ্য করো, এগুলো হলো যৌগিক পদার্থ। এ থেকে এই সংযোজন বিক্রিয়ার মধ্যে আরেকটা বিশেষ শ্রেণী বা বিশেষ বিক্রিয়া লক্ষ্য করা যায়। সেটা হলো যে সকল সংযোজন বিক্রিয়ায় বিক্রিয়কগুলো কেবলমাত্র মৌলিক পদার্থ হয়ে থাকে, সেই সকল সংযোজন বিক্রিয়া গুলোকে আবার সংশ্লেষণ বিক্রিয়াও বলা হয়। সংশ্লেষণ বিক্রিয়াও বলা হয়। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসে যে ব্যাখ্যা করো সকল সংশ্লেষণ বিক্রিয়ার সংযোজন, কিন্তু সকল সংযোজন বিক্রিয়ার সংশ্লেষণ নয়। তাহলে এখান থেকে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হলো। কেমন করে? দেখো, প্রথমত এই দুইটা বিক্রিয়া সংযোজন, তারপর হলো সংশ্লেষণ, অর্থাৎ এই দুইটা বিক্রিয়ার সংশ্লেষণ এবং সংযোজন। কিন্তু এই দুইটা বিক্রিয়ার দিকে লক্ষ্য করো, এই দুইটা বিক্রিয়া কেবলমাত্র সংযোজন, সংশ্লেষণ নয়। কেন নয়? কারণ এখানে যে বিক্রিয়কগুলো আছে সেগুলো কেবল মৌলিক পদার্থ নয়, যৌগিক পদার্থ। আশা করি তোমরা বিষয়টা বুঝেছো। এবার আসো বিয়োজন বা বিযোজন বিক্রিয়া বলতে আমরা কি বুঝি। বিযোজন, সংযোজন বিক্রিয়া এবং বিযোজন বিক্রিয়া পরস্পর বিপরীত প্রক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা দেখো, সংযোজন বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক বিক্রিয়া করে একটা মাত্র উৎপাদ তৈরি করেছে। বিযোজন বিক্রিয়ায় ঠিক উল্টা ঘটনা ঘটবে, অর্থাৎ একটি মাত্র বিক্রিয়ক ভেঙে একাধিক উৎপাদ তৈরি হবে। যেমন ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দিই, তাহলে উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড আর হলো কার্বন ডাই অক্সাইড। অনুরূপভাবে আমরা আরো কিছু বিয়োজন বিক্রিয়া লক্ষ্য করি। যেমন পটাশিয়াম ক্লোরেট, এটাকে যখন আমরা তাপ দেব, এটা ভেঙে উৎপন্ন হয় পটাশিয়াম ক্লোরাইড ও অক্সিজেন গ্যাস। তেমনি করে যদি আমরা মার্কিউরিক অক্সাইডকে ভেঙে ফেলি, তাহলে উৎপন্ন হয় মার্কারি আর হলো অক্সিজেন গ্যাস। কপার কার্বনেটকে যদি আমরা বিয়োজন বিক্রিয়া দেখি, তাহলে উৎপন্ন হবে কপার অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো, এই বিক্রিয়াগুলো লক্ষ্য করো। এখানে বিক্রিয়ক ছিল একাধিক, উৎপাদ একটা। এখানে আবার দেখো তার উল্টা প্রক্রিয়া, অর্থাৎ বিক্রিয়ক একটা, প্রোডাক্ট বা উৎপাদ একাধিক। আশা করি তোমরা সংশ্লেষণ, সংযোজন এবং বিযোজন বিক্রিয়াটা বুঝে ফেলেছো। এবার শিক্ষার্থীরা আমরা 3 নম্বর বিক্রিয়াটা শিখে ফেলি। দহন বিক্রিয়া বলতে কি বোঝায়? দহন মানে হলো পোড়ানো। দহন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগকে
অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে সেই উপাদান মৌলগুলোর অক্সাইডে পরিণত করা হয়, তাকে বলা হয় দহন বিক্রিয়া। উদাহরণ দিলে তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে। যেমন দেখো, কার্বন যোগ অক্সিজেন, কার্বনকে আমরা অক্সিজেনে দহন করছি, উৎপন্ন হয় কার্বনের অক্সাইড। দেখো, উপাদান মৌলের অক্সাইডে পরিণত হচ্ছে। সংজ্ঞা মতে এটা একটা দহন বিক্রিয়া। হাইড্রোজেনকে যদি আমরা অক্সিজেনে দহন করি, উৎপন্ন হয় পানি। সংজ্ঞা মতে এটা একটা দহন বিক্রিয়া। এবার লক্ষ্য করো, শুধু যে এখানে মৌলিক পদার্থগুলো কি অক্সিজেনে দহন করতে হবে বা পোড়াতে হবে সেটাই যে শুধু দহন বিক্রিয়া হবে এমন নয়, এখানে যৌগও থাকতে পারে। যেমন মিথেনকে যখন আমরা অক্সিজেনে দহন করব, উপাদান মৌল এখানে দুইটা, তাই দুইটা মৌলেরই অক্সাইড তৈরি হবে, একটা কার্বনের অক্সাইড আর একটা হাইড্রোজেনের অক্সাইড। উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড আর পানি। সুতরাং এই বিক্রিয়াগুলোকে বলছি আমরা দহন বিক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, আমি মনে করছি তোমরা দহন বিক্রিয়া বুঝেছো। এবার আসা যাক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে। প্রতিস্থাপন কথাটাকে আমরা এইভাবে বলতে পারি, ধরে নাও তুমি একটা চেয়ারে বসে আছো, তোমার বন্ধু তোমাকে সরিয়ে দিয়ে ওই চেয়ারে বসে পড়লো। কি হলো? তোমার বন্ধু তোমাকে সরিয়ে দিয়ে ওই স্থানটা দখল করে নিল। প্রতিস্থাপন বিক্রিয়াতে তো ঠিক এইরকম ঘটনাই ঘটে, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ হতে কোনো মৌল বা যৌগমূল কোনো উপাদান সরিয়ে দিয়ে তার স্থান দখল করে নেয়, সেই বিক্রিয়াকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। বিষয়টা আমরা উদাহরণের সাহায্যে দেখি কেমন হয়। প্রতিস্থাপন বিক্রিয়া। জিঙ্ক যখন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন উৎপন্ন করে জিঙ্ক সালফেট আর হলো হাইড্রোজেন গ্যাস। লক্ষ্য করো, এখানে এই জিঙ্কটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে তার জায়গা দখল করে নিয়েছে। সুতরাং প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞা মতে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। অন্য আরেকটা যদি বিক্রিয়া আমরা খেয়াল করি, জিঙ্ক কপার সালফেটের সাথেও বিক্রিয়া করে, বিক্রিয়া করে উৎপন্ন করে জিঙ্ক সালফেট আর কপার। সুতরাং এক্ষেত্রে কি করলো, কপার কে সরিয়ে দিয়ে জিঙ্ক তার অবস্থানটা নিয়ে নিল, অর্থাৎ জিঙ্ক কপারকে প্রতিস্থাপন করলো। এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে একটা বিষয় তোমাদের বলে নেওয়া ভালো, এই বিক্রিয়াটা যদি আমি এইভাবে দিই তাহলে কি ঘটবে। যেমন কপারকে যদি আমি জিঙ্ক সালফেটের সাথে বিক্রিয়া করাই তাহলে প্রোডাক্ট কি হবে। তোমাদের মনে হতে পারে এখানে উৎপন্ন হবে কপার সালফেট আর হলো জিঙ্ক। আসলে এই বিক্রিয়াটা ঘটবে না। কেন ঘটবে না এটা আবার আমি তোমাদের বলছি। এবার কেন এই বিক্রিয়াটা ঘটবে না সেই বিষয়টা আমি তোমাদের ব্যাখ্যা করছি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আমি একটা সব বা সারণী এঁকে রাখছি। দেখো, প্রথমে আছে পটাশিয়াম, শেষে আছে গোল্ড বা অরাম। এই যে একটা ছক, এখানে আমি আমার ইচ্ছা মতো মৌলগুলোকে সাজাইনি, এটাকে বলা হচ্ছে সক্রিয়তার ক্রম, ধাতু সমূহের সক্রিয়তার ক্রম। সক্রিয়তার ক্রমে যে মৌলের অবস্থান যত উপরে তার ক্রিয়াশীলতা বা কাজ করার ক্ষমতা অনেক বেশি। দেখো, সোডিয়াম এবং পটাশিয়ামের কথা যদি আমি বলি তাহলে পটাশিয়ামের ক্ষমতা বেশি, সোডিয়ামের ক্ষমতা কম, ক্রিয়াশীলতা কম। এখন কোন একটা বিক্রিয়াতে সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে কে কাকে প্রতিস্থাপন করবে। দেখো, শক্তির বিচারে যার শক্তি বেশি হবে সে অন্যকে প্রতিস্থাপন করতে পারবে, কিন্তু কম শক্তি সম্পন্ন মৌলগুলো অন্য মৌলগুলোকে প্রতিস্থাপন করতে পারবে না। তাহলে পটাশিয়াম সোডিয়ামকে প্রতিস্থাপন করতে পারলেও সোডিয়াম কিন্তু বিক্রিয়া স্থল থেকে পটাশিয়ামকে প্রতিস্থাপন করতে পারবে না। এদিকে একটু খেয়াল করো, এটা হলো জিঙ্ক আর এটা হলো হাইড্রোজেন। জিঙ্ক আর হাইড্রোজেনের বিষয়টা যদি আমরা লক্ষ্য করি, জিঙ্কের অবস্থান সক্রিয়তার ক্রমের উপরে। সুতরাং জিঙ্কের ক্রিয়াশীলতা হাইড্রোজেন অপেক্ষা বেশি, তাই এই বিক্রিয়াতে জিঙ্ক হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে তার জায়গা দখল করে নিতে পারছে। সুতরাং এটা ঠিক আছে। এই বিক্রিয়াতে লক্ষ্য করো, জিঙ্ক আর কপার, এখানে আছে কপার, এখানে আছে জিঙ্ক, তাহলে জিঙ্কের অবস্থান কপারের উপরে হওয়ায় এই জিঙ্ক কপারকে সরিয়ে দিয়ে তার স্থান দখল করে নিতে পারছে। সুতরাং এটাও সম্ভব। কিন্তু এই বিক্রিয়াটার দিকে লক্ষ্য করো, কপার এখানে নিচে আছে, জিঙ্ক এখানে উপরে আছে।
তাই কপালের পক্ষে এই জিনকে সরিয়ে দিয়ে তার স্থান দখল করা সম্ভব নয়। সুতরাং এই বিক্রিয়াটা সংঘটিত হয় না, এই বিক্রিয়াটা সংঘটিত হতে পারে না। বিষয়টি মনে হয় আমি তোমাদের বোঝাতে পেরেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি এবার তোমাদের বইয়ে যে পঞ্চম বিক্রিয়াটার কথা বলা আছে, আমি এটা বলে বিক্রিয়া সম্পর্কে বলা শেষ করব। দেখো, প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া বলতে আমরা আসলে কি বুঝি? প্রশমন বিক্রিয়া হলো অম্ল এবং ক্ষারকের বিক্রিয়া। অম্ল এবং ক্ষারকগুলো বিক্রিয়া করে পরস্পরের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ যৌগ তৈরি করে, লবণ এবং পানি তৈরি করে। এই বিক্রিয়াটাকে বলি আমরা প্রশমন বিক্রিয়া। উদাহরণটা দেখা যায়, যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষারক। এটা যখন আমরা HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দেব, তখন উৎপন্ন করবে লবণ আর পানি। সংজ্ঞা মতে এই যে ক্ষারক, এই যে অম্ল, এর সাথে বিক্রিয়া করে তৈরি করলো লবণ আর পানি। সুতরাং এটি একটি প্রশমন বিক্রিয়া। এভাবে আমি আরো কিছু বিক্রিয়া লিখতে পারি, যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে উৎপন্ন করে হলো পটাশিয়াম সালফেট আর হলো পানি। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা অন্য আরেকটা বিষয় নিয়ে আলোচনা করছি। দেখো, রাসায়নিক বিক্রিয়ার শক্তির রূপান্তর। রাসায়নিক বিক্রিয়ার শক্তির রূপান্তর ঘটে। কোনো একটা রাসায়নিক বিক্রিয়া অবশ্যই তাপ শক্তির পরিবর্তন ঘটবে, হয় তাপ শক্তির উৎপন্ন হবে অথবা তাপ শক্তির শোষণ ঘটবে। এর উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হলো তাপহারী বিক্রিয়া। দেখো, আমি তোমাদের এখানে বোঝার সুবিধার্থে লিখে রাখছি তাপ উৎপাদী বিক্রিয়া। এবার আমি তোমাদের বলবো তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে। যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তির উদ্ভব ঘটে, অর্থাৎ তাপ শক্তি তৈরি হয়, সেই বিক্রিয়াকে বলছি আমরা তাপ উৎপাদী বিক্রিয়া। তোমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে, বেকিং সোডা সাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সাইট্রেট কার্বন ডাই অক্সাইডের পানি উৎপন্ন করে। এই বিক্রিয়ার অঞ্চলে, অর্থাৎ যে টেস্ট টিউব বা বিকারে আমরা এই বিক্রিয়াটা সংঘটিত করব, সেই বিক্রিয়ার অঞ্চলে যদি আমরা হাত দিয়ে স্পর্শ করি, অনুভবে গরম অনুভূত হবে। এর অর্থ হলো এই বিক্রিয়াটায় তাপ শক্তির উদ্ভব ঘটে। এটাকে যদি আমি সংকেতের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে আমি কি লিখব? দেখো, বেকিং সোডা হলো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সাইট্রিক অ্যাসিড হলো C6H7, সোডিয়াম সাইট্রেট এটা একটা লবণ। তাহলে এখানে বিক্রিয়া করে উৎপন্ন করে সোডিয়াম সাইট্রেট Na3C6H5O7, উৎপন্ন এখানে কার্বন ডাই অক্সাইড আর হলো পানি। এটা হলো তোমাদের এই বেকিং সোডার সাইট্রিক অ্যাসিড। আশা করি তোমরা এই বিক্রিয়াটা বুঝতে পেরেছো। এরকম আরো কিছু তাপ উৎপাদী বিক্রিয়ার উদাহরণ আমি তোমাদের বলতে চাচ্ছি এখন। দেখো, তোমাদের বাসা বাড়িতে যখন দেয়ালে চুন কাম করা হয়, খেয়াল করবা চুনের মধ্যে যখন পানি দেওয়া হয়, তখন দেখবা টকবক করে সেটা ফুটতে থাকে। এটা হলো চুন, এটা হলো পানি, উৎপন্ন হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই ক্ষেত্রে তাপ শক্তির উদ্ভব ঘটে। সুতরাং এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। এখন তোমাদের মনে হতে পারে, বিক্রিয়া কি শুধু তাপ উৎপন্নই হয়, তাপ শক্তির কি শোষণ ঘটে না? হ্যাঁ, তাপ শক্তির শোষণও ঘটতে পারে। যেমন ধরো, তাপহারী বিক্রিয়ার কথাটা আমি তোমাদেরকে এখন বলে নিই। তাপহারী বিক্রিয়া কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তির শোষণ ঘটে তাকে বলছি আমরা তাপহারী বিক্রিয়া। সেটা কেমন? যেমন নাইট্রোজেনকে যখন আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া দেব, তখন উৎপন্ন হয় নাইট্রিক অক্সাইড। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা আমরা যে পাত্রে সংঘটিত করব, সেটাকে যদি আমরা স্পর্শ করে দেখব ঠান্ডা অনুভূত হচ্ছে। সুতরাং এই বিক্রিয়াটা তাপ কি করছে? শোষণ করে নিয়েছে। তাই সংজ্ঞা মতে এটা একটি তাপহারী বিক্রিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন ঘটে। তোমাদের বইয়ে বিক্রিয়াগুলো থেকে তাপ শক্তি কিভাবে উৎপন্ন হয় এটাই বেশি আলোচনা করা আছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এবার তোমাদেরকে আমি আরেকটা বিষয়ে জানাতে চাচ্ছি। সেটা হলো যে
আহ, তড়িৎ কোষ আছে, তড়িৎ রাসায়নিক কোষ। এই তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটন করে বিদ্যুৎ উৎপন্ন করা যায়, এবং অথবা কোষের মধ্যে বিক্রিয়া সংঘটিত করে উপাদানগুলোকে পৃথক করা যায়। এর উপর ভিত্তি করে তড়িৎ কোষগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ, আর একটা হলো গ্যালভানিক কোষ। এখন আমি তোমাদের এখানে আরেকটা বিষয় জানানো দরকার বোধ করছি, সেটা হলো তড়িৎ বিশ্লেষ্য কি আসলে। তড়িৎ বিশ্লেষ্য হলো যে সকল যৌগ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে তাদেরকে বলছি আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। সব পদার্থই কি তড়িৎ বিশ্লেষ্য হবে? আসলে তা নয়। বিশেষ করে আয়নিক যৌগগুলো তড়িৎ বিশ্লেষ্য হয়ে থাকে। যেমন সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, এটা তড়িৎ বিশ্লেষ্য। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলো তড়িৎ বিশ্লেষ্য। আচ্ছা, তাহলে তড়িৎ অবিশ্লেষ্যটা কি? কিছু যৌগ আছে যে যৌগগুলো বিগলিত বা দ্রবীভূত অবস্থা কোনো অবস্থাতে বিদ্যুৎ পরিবহন করতে পারে না। যেমন আমরা চিনির কথা বলতে পারি, গ্লুকোজের কথা বলতে পারি। চিনি হলো C12H22O11, এটা চিনি। এই যে চিনি আমি বললাম, এই চিনিটা তড়িৎ অবিশ্লেষ্য। আবার ধরো গ্লুকোজ, এই গ্লুকোজটা হলো C6H12O6। এই যে গ্লুকোজ দেখলাম, এটাও তড়িৎ অবিশ্লেষ্য। শিক্ষার্থীরা, এটা লেখার পিছনে একটা উদ্দেশ্য আছে। তোমাদের এমসিকিউ আসে যে নিচের কোন যৌগটি তড়িৎ অবিশ্লেষ্য। বেশিরভাগ ক্ষেত্রে চিনি অথবা গ্লুকোজই দেওয়া থাকে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এবার আমি একটা তোমাদের কোষ সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি, শুষ্ক কোষ। বিষয়টা দেখো, আমি বোর্ডে তোমাদের এখানে বোঝার সুবিধার্থে অঙ্কন করে রেখেছি। বিষয়টা আমি তোমাদের বুঝিয়ে দিলে আশা করি তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, শুষ্ক কোষ, শুষ্ক মানে শুকনো। দেখো এখানকার উপাদানগুলো মোটামুটি সবই শুকনো। শুষ্ক কোষকে আমরা ব্যাটারি বলেও বলতে পারি। তাহলে এর বর্ণনাটা আসলে কি? আচ্ছা, শুষ্ক কোষের বর্ণনাটা যদি আমি বলতে চাই তাহলে এইভাবে বলতে হয়। দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লা গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ভালোভাবে মিশিয়ে তাতে কিছু পরিমাণ আমরা পানি যোগ করব। এই পানি যোগ করার ফলে এটা একটা আলু ভর্তার মতো অর্থাৎ পেস্ট বা লেই তৈরি হবে। এই মিশ্রণটি, এই যে সিলিন্ডার আকৃতির একটা চোঙ দেখছ, এই চোঙটি হলো দস্তার চোঙ। এই দস্তার চোঙের মধ্যে আমরা ভরে দেব। তাহলে এটা একটা জিঙ্কের কৌটা বা চোঙ, তার মধ্যে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড, কার্বন, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, জিঙ্ক ক্লোরাইড এইসব মিলে পানি দিয়ে একটা কি করেছি, পেস্ট তৈরি করেছি। সেই পেস্ট দিয়ে আমরা এই অঞ্চলগুলো ভরে দিয়েছি। এবার কি করব, এই চোঙের মধ্যে আমরা একটা কার্বন বা গ্রাফাইট দণ্ড প্রবেশ করাবো। এমন ভাবে প্রবেশ করাবো যেন এই গ্রাফাইট বা কার্বন দণ্ডটা জিঙ্কের পাতকে স্পর্শ করতে না পারে। আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার কি করব, এই গ্রাফাইট দণ্ডের মাথায় একটা ধাতব টুপি জুড়ে দেব, আর এই জিঙ্কের কোটাটাকে একটা মরম বা রঙিন কাগজ দিয়ে মুড়ে দেব। আশা করি বুঝতেছো। এবার শুনো, এই যে একটা কোষ, প্রত্যেকটা কোষে অ্যানোড এবং ক্যাথোড নামে দুইটি তড়িৎদ্বার থাকে। এগুলো তোমরা বড় ক্লাসে গেলে ভালো শিখতে পারবে। আমি একটু পরেও তোমাদের তড়িৎদ্বার সম্পর্কে বিস্তারিত বলবো আশা করছি। দেখো, এখানে যে কার্বন বা গ্রাফাইট দণ্ডটা আছে আর জিঙ্ক যে দণ্ডটা আছে, জিঙ্ক দণ্ডটা এখানে ঋণাত্মক তড়িৎদ্বার হিসেবে কাজ করবে, আর এই যে গ্রাফাইট দণ্ডটা এটা ধনাত্মক তড়িৎদ্বার হিসেবে কাজ করবে। এই হলো ব্যাটারির গঠন। এই পর্যন্ত লিখলেই তোমাদের ব্যাটারির গঠনটা সম্পূর্ণ হবে এবং সাথে ছবিটা দিতে হবে। এবার আসা যাক, এই ব্যাটারিতে কেন আমরা ব্যাটারি থেকে বিদ্যুৎ পাচ্ছি, আলো পাচ্ছি, এটা একটু বোঝা যায়। এখানে মূলত একটা জারণ বিজারণ বিক্রিয়া ঘটে। জারণ বিজারণ বিক্রিয়া হলো ইলেকট্রন ছেড়ে দেওয়া আর গ্রহণের একটা বিষয়। দেখো, অ্যানোডে যে বিক্রিয়াটা ঘটবে, অ্যানোডে জারণ বিক্রিয়া সংঘটিত হয়। দেখো, অ্যানোডে যে দুটি ইলেকট্রন, মানে ইলেকট্রন স্থানান্তর ঘটছে। এই যে ইলেকট্রন স্থানান্তর ঘটছে, সেই কারণে এখানে বিদ্যুৎ পাওয়া যায়। দেখো, এখানে যখন দুইটা ইলেকট্রন গ্রহণ করলো, তখন এই অ্যামোনিয়াম আয়ন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড পরিবর্তিত হয়ে অ্যামোনিয়া ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড পানি উৎপন্ন হলো। শিক্ষার্থীরা লক্ষ্য করে, এটা হলো টোটাল একটা বিক্রিয়া। এখানে দেখা যাচ্ছে যে পানি উৎপন্ন হয়।
এই যে পানি উৎপন্ন হয়, এখানে যদি অনবরত পানি উৎপন্ন হতে থাকে তাহলে কোষটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। এই কারণে এখানে জিঙ্ক ক্লোরাইড যোগ করা হয়। এই জিঙ্ক ক্লোরাইডের কাজ হলো পানিগুলোকে শোষণ করে নেওয়া। এবার এই ব্যাটারিটা কিভাবে কাজ করবে? একটা তার, ধাতব তারকে আমরা এইভাবে জুড়ে দেব, একটা ধনাত্মক প্রান্ত আর এটা হলো ঋণাত্মক প্রান্ত। এবার এখানে যদি আমি একটা বাল্ব জুড়ে দিই, দেখা যাবে যে বাল্বটা জ্বলছে, অর্থাৎ ইলেকট্রনের স্থানান্তর ঘটছে এবং এই বাল্বটা জ্বলবে। অর্থাৎ বিদ্যুৎ বলতে আমরা কি বুঝি? ইলেকট্রনের স্বতঃস্ফূর্ত প্রবাহই হলো বিদ্যুৎ। ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তাই এখানে বিদ্যুৎটা পাওয়া যাচ্ছে। এখন এই ব্যাটারিটা কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত ইলেকট্রন প্রবাহিত হবে, তারপর নষ্ট হয়ে যাবে। আশা করি তোমরা বুঝছো। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটা নতুন টপিক শুরু করতে যাচ্ছি, সেটা হলো তড়িৎ বিশ্লেষণ। যে সকল যৌগ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে আমরা বাইরে থেকে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে কোনো কোষে বিক্রিয়া সংঘটনের মাধ্যমে উপাদানগুলোকে আলাদা করে দিতে পারি। এটাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। যেমন দেখো, পানির সাথে আমরা সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত করলাম। যখন আমরা পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড লবণ দিয়ে দিলাম, তখন এই সোডিয়াম ক্লোরাইডটা বিয়োজিত হয়ে এখানে তৈরি করবে সোডিয়াম প্লাস আয়ন আর ক্লোরাইড মাইনাস আয়ন। এই যে আয়ন তৈরি হলো, দেখো তোমরা এর আগে 6ষ্ঠ অধ্যায়ে শিখে এসেছো অ্যানায়ন কি আর ক্যাটায়ন কি। ধনাত্মক চার্জযুক্ত পরমাণু বা পরমাণু সমষ্টিকে ক্যাটায়ন বলে, আর ঋণাত্মক পরমাণু বা পরমাণু সমষ্টিকে অ্যানায়ন বলে। তড়িৎ বিশ্লেষণের সময় অবশ্যই বিদ্যুতের প্রয়োজন হবে, তাই এখানে আমরা কি করব? বিদ্যুৎ সংযোজনের জন্য দুটা ধাতব তড়িৎ দ্বার প্রবেশ করাবো। এই যে এখানে আমি দুটা ধাতব দণ্ড প্রবেশ করালাম, এই ধাতব দণ্ড দুটোকে একটা ব্যাটারির সাথে আমরা যুক্ত করে দেব। এই যে ব্যাটারির সাথে যুক্ত করে দিলাম, ব্যাটারির যে বড় প্রান্তটা দেখা যাচ্ছে এটা ধনাত্মক প্রান্ত হিসেবে ধরবো, আর এটা ঋণাত্মক প্রান্ত হিসেবে ধরবো। এবার লক্ষ্য করো, ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত, এই ব্যাটারি যে ধনাত্মক প্রান্তের সাথে যে দণ্ডটা যুক্ত থাকে সাধারণত সেটা অ্যানোড হিসেবে ক্রিয়া করে। অ্যানোড তড়িৎদ্বার কাকে বলে, সংজ্ঞাটা কি হবে সেটা আমি তোমাদের বলছি। দেখো, ঋণাত্মক প্রান্ত ব্যাটারি যে দণ্ডের সাথে যুক্ত থাকে সেটাকে বলা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার। অ্যানোডে সবসময় জারণ বিক্রিয়া ঘটে এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে, তাই অ্যানোড আর ক্যাথোড তড়িৎদ্বারের সংজ্ঞা যদি আমাদের বলতে হয় তাহলে আমরা বলবো কোষে, তড়িৎ রাসায়নিক কোষে যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া সংঘটিত হয় তাকে বলা হয় অ্যানোড তড়িৎদ্বার, আর যে তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় তাকে বলবো ক্যাথোড তড়িৎদ্বার। বিষয়টা আমি মনে হয় তোমাদের বোঝাতে পারছি। এবার দেখো, এখানে সোডিয়াম আয়ন আর কি আছে, ক্লোরাইড আয়ন আছে। দেখো, এই দণ্ডের চার্জটা কেমন পজিটিভ, এই দণ্ডের চার্জটা কেমন নেগেটিভ। এই যে পজিটিভ চার্জ যুক্ত যে দণ্ডটা সেটা আকর্ষণ করবে নেগেটিভ চার্জ যুক্ত যে ক্লোরাইড আছে সেটাকে আকর্ষণ করবে, আর এখানে যে ধনাত্মক চার্জ যুক্ত সোডিয়াম আছে সেই সোডিয়ামটা আকর্ষণ করবে হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত ক্যাথোড দণ্ডকে। তাহলে এখানে অ্যানোড আর ক্যাথোড বিক্রিয়া কি ঘটবে? তাহলে অ্যানোডে যাচ্ছে কি অ্যানায়ন, এই যে অ্যানোডে যাবে হচ্ছে অ্যানায়ন আর ক্যাথোডে যাবে ক্যাটায়ন। প্রথমে আমি ক্যাথোড বিক্রিয়া লিখি। দেখো, ক্যাথোডে যাচ্ছে ক্যাটায়ন, এই ক্যাটায়নের কি আছে, একটা ইলেকট্রন কম আছে, সে একটা ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। গ্রহণ করার ফলে এরকম ধাতব সোডিয়ামে রূপান্তরিত হবে। তাহলে কি হলো, দ্রবণ থেকে সোডিয়াম সেপারেশন হলো, আলাদা হয়ে গেল। তেমনি করে অ্যানোড বিক্রিয়া কি করবে, অ্যানায়ন যাবে। এই যে অ্যানায়ন, এর স্বাভাবিকের চাইতে একটা ইলেকট্রন বেশি আছে, সে কি করবে, এরকম একটা ইলেকট্রন ত্যাগ করবে। এই যে ক্লোরিন পরমাণু হলো, অতঃপর একটা ক্লোরিন পরমাণু আরেকটার সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস হিসেবে নির্গত হবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, নিয়েছিলাম সোডিয়াম ক্লোরাইড লবণ, উৎপন্ন হলো ক্লোরিন গ্যাস এবং ধাতব সোডিয়াম। সুতরাং সোডিয়াম ক্লোরাইড কি হলো, বিশ্লেষিত হয়ে গেল, ভাগ হয়ে গেল, তাই এটাকে বলছি আমরা তড়িৎ বিশ্লেষণ। আশা করি তোমরা বুঝছো। সবাইকে ধন্যবাদ।